গত কয়েকদিনে রাজ্য রাজনীতিতে বিজেপি যেন একেবারে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেই বামেদেরকে নিয়ে তৃণমূলের এত চুলকানি কেন বলুন তো? সেই বামেদেরকে নিয়ে তৃণমূলকে এত কথা কেন বলতে হচ্ছে? আলোচনা কারণ এই মুহূর্তে তৃণমূল আলোচনায় আছে, তার একটাই কারণ সিপিএম। ভোটের আগেই এই দমবন্ধ, একদমই তাই। ভোটের আগেই কাজ করতে একদমই পারছি না, তাই। ভোটের আগেই মোহাম্মদ সেলিম একদম। এটা বলেছে, একদম চেনা ছক। হ্যাঁ, এ রাজ্যের শেষ কথা মুখ্যমন্ত্রী মমতা একদম। বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের অ্যাকশন রিয়াকশন, এবং অ্যাকশন রিয়াকশনের এই নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। বিগত কয়েকদিন ধরেই বিজেপিকে এতটুকু জায়গা দিচ্ছে না সিপিএম। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে সন্ধেবেলায় টেলিভিশনের টক শো, প্রত্যেকটা জায়গাতেই সিপিএমকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী কি বললেন, শ্রমিক ভট্টাচার্য তিনিই বা কি বললেন? গত কয়েকদিনে রাজ্য রাজনীতিতে বিজেপি যেন একেবারে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। আর আলোচনা হচ্ছে, কথা হচ্ছে সেই দলটাকে নিয়ে যে দলটা 2011 সালের পর থেকে এই 15 বছরে রাজ্য রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আসন সংখ্যা কমতে 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 একেবারে শূন্যের থেকেও যদি কোনো কিছু থাকে সেখানে পৌঁছে গিয়েছে বামেরা। রাজ্য রাজনীতিতে বামেরা এই মুহূর্তে ফসিলসে পরিণত হয়েছে। আচ্ছা, সেই বামেদেরকে নিয়ে তৃণমূলের এত চুলকানি কেন বলুন তো? সেই বামেদেরকে নিয়ে তৃণমূলকে এত কথা কেন বলতে হচ্ছে? কুণাল ঘোষ থেকে শুরু করে একাধিক নেতা, প্রতীকুর রহমান থেকে শুরু করে হুমায়ুন কবির, এর পাশাপাশি নওশাদ সিদ্দিকী, এদেরকে নিয়ে কেন এত ভাবছেন? যদিও নওশাদ সিদ্দিকী সরাসরি বামেদের সঙ্গে যুক্ত নন, কিন্তু কুণাল ঘোষ তিনি হঠাৎ করে বামেরা কি করছে, কি বলছে, প্রতীকুর রহমান কি বলছে, এত মাথা ব্যথা কেন, এত চুলকানি কেন? যে দলটা, যাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা আসন্ন নির্বাচনেও খুব একটা ভালো জায়গায় থাকবে না, এটা এখন থেকে একেবারে স্পষ্ট, তাহলে তাদেরকে নিয়ে এত চর্চা কেন? তাহলে এই বামেরা কি কোথাও গিয়ে জল বিছুটিতে পরিণত হয়েছে? গায়ে লাগলেই তীব্র চুলকানি শুরু। আর আজকে অ্যাকশন রিয়াকশন, সেটাতে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমার সঙ্গে থাকবে প্রতিনিধি সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়। আমরা এই যে প্রশ্ন, যে সিপিএমকে নিয়ে তৃণমূলের হঠাৎ এত মাথা ব্যথা, এত গাত্রদাহ, এত চুলকানি, এর আড়ালে লুকিয়ে রয়েছে কোন কারণ? ষষ্ঠীদা, বামেরা তো এই মুহূর্তে এমন একটা দল যারা ফসিলসে পরিণত হয়েছে। ওই ফিনিক্সের গল্প, ফিনিক্স হয়ে ফিরে আসা রূপকথার বইতেই ভালো লাগে। বামেদের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা অন্ততপক্ষে এই নির্বাচনেও নেই। কিন্তু তাহলে গত কয়েকদিন ধরে বামেরা এত চর্চায় কেন? আর বিশেষ করে তৃণমূল, সেই দলটা বামেদেরকে নিয়ে এত চর্চা করছে কেন, এত মাথা ঘামাচ্ছে কেন? ভয় পাওয়ার তো কোনো কারণই নেই, কি মনে হয়? দেখো, প্রথমেই বলি যে শারদীয় উৎসবের আগে নীলকণ্ঠ পাখির একটা খোঁজ হয়, আর সেই নীলকণ্ঠ পাখিটাকে নিয়ে সারা বছর কোনো চর্চা হয় না, শুধুমাত্র শারদীয় দুর্গোৎসবের সময় আলোচনায় আসে এবং তার নাম মাঝে মধ্যেই শোনা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আবার নির্বাচন আসছে এবং নির্বাচন এলেই সিপিএমের খোঁজ পড়ে যায়, বামেদের খোঁজ পড়ে যায়। কারণ গত 5 বছরে যদি আমরা লাস্ট 2021 থেকেও যদি ধরি, তারপরে 24-এর লোকসভা নির্বাচন, এই দুটো নির্বাচনে আবার একটু সিপিএমকে নিয়ে বা বামেদের নিয়ে একটা জল্পনা হচ্ছিল, কিন্তু তারপরে পুরোটাই শান্ত। লড়াইকার তৃণমূল ভার্সেস বিজেপি। সর্বত্র কি খেলো কি পড়লো এটা নিয়ে দিনভর আলোচনা, সকালে চায়ের দোকান থেকে সন্ধে, যে কথা তুমি বলছিলে সন্ধ্যের সংবাদ চ্যানেলগুলোতে, সেটা নিয়েই বিশ্লেষণ। আজকে শুভেন্দু অধিকারী কী বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা কি বলল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলল, শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ কি বললেন, সারা দিন এই আলোচনা। এবং এই কচকচানিতে মানুষ প্রায় সন্ধ্যেবেলায় এই টক শোগুলো দেখাই প্রায় বন্ধ করে দিয়েছে। কিন্তু একই আলোচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে
এই বামেদেরকে নিয়ে এত চুলকানি কেন একদম, তৃণমূলের? সেটাই জানতে চাই। কারণ অনেকগুলো কারণ রয়েছে। কারণের প্রথমেই আগে জেনে নিই, জানতে হবে যে এই সিপিএমের যদি আমরা 34 বছর গড়ে হিসাব করি, এই 34 বছরে সিপিএমে তো বহু লিডারশিপ চলে গেছে, একদম বিভিন্ন সময় চলে গেছে। তারা অনেকেই এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে বসে আছে, আবার অনেকে বিজেপির বিধায়ক হয়ে বসে আছে, কিন্তু তাদেরকে নিয়ে কোনো আলোচনা নেই, তাদেরকে নিয়ে কোনো সমালোচনা। হঠাৎ এই হুমায়ুন কবির তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক, তাকে নিয়ে, সেলিমকে নিয়ে যেভাবে চর্চা শুরু হয়েছিল, সেই চর্চাতে দেখে মনে হচ্ছে যে 26-এর বিধানসভাতে সিপিএমই বুঝে ক্ষমতায় চলে আসছে। এবং কুণালবাবুরা যে কথা বলছেন যে এখানে যান, ওখানে যান, এখানে, ওনারা যেখানে খুশি যান, মাঠে ময়দানে যেখানে খুশি হুমায়ুনের সাথে বৈঠক করুক, তাতে কুণালবাবুর গায়ে এত ফোসকা পড়ার কি আছে? এর আগে আমরা তো দেখেছি রেজ্জাক মোল্লা, চাষার বেটা, তিনি রাজ্যের মন্ত্রী পর্যন্ত ছিলেন, তিনি হঠাৎ সিপিএম থেকে তৃণমূলে চলে গেলেন। কোথায়? তখন তো তাকে নিয়ে আলোচনা হয়নি। আচ্ছা, 2001 সালের কথা বলতে হয়, সেই সময় পিডিএস তৈরি হয়েছিল, নতুন একটা দল, যে সময় ওই পিডিএস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নন্দীগ্রাম বা এই সিঙ্গুর আন্দোলনে সম্পূর্ণরূপে তার পাশে ছিল। তাহলে সেই পিডিএসটা কারা তৈরি করেছিল? সেই সিপিএম থেকে বেরিয়ে আসা সিপিএমের একজন সাংসদ, একজন বিধায়ক, তারা মিলে পিডিএসটা তৈরি করলো। অর্থাৎ সৈফুদ্দিন চৌধুরী, তিনি তৃণমূলের এই সিপিএমের তখন সাংসদ ছিলেন, এবং সমীর পুতুতুণ্ডু, তারাও তো সেই সময় সিপিএম থেকে বেরিয়েছিলেন। কোথায়? তখন তো তাদেরকে নিয়ে কোনো আলোচনা হয়নি, তাদেরকে নিয়ে তৃণমূলের এত মানে গায়ে ফোসকা পড়েনি, কারণ তখন তো তৃণমূল জন্ম নিয়ে নিয়েছে, 98 সালে তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছে। তাহলে তারপরে তাদেরকে নিয়ে কেন আলোচনা হলো না? এখন কেন আলোচনা হচ্ছে? আমরা তো দেখছি তৃণমূলে আজকে সম্প্রতি যোগদান করবে কি করবে না প্রতীক, সে প্রতিকুর রহমান, সে যাবে কি যাবে না। একটু দর্শক বন্ধুদের সুবিধার উদ্দেশ্যে বলবো যে যখন আমরা এই আলোচনাটা করছি তখনও কিন্তু এখনো পর্যন্ত প্রতিকুর রহমান তিনি তৃণমূলে যাবেন একটা সম্ভাবনার আকারে রয়েছে। আপনারা যতক্ষণ এই ভিডিও দেখবেন, রাজ্য রাজনীতিতে আরো অনেক বদল হতেই পারে। হ্যাঁ, বলো প্লিজ। ফলে এই বিষয়গুলো উঠে আসে। আমরা দেখছি এই যে শঙ্কর ঘোষ শিলিগুড়িতে শঙ্কর ঘোষ সিপিএমের দাপুটে নেতা, ভালো ছাত্র নেতা থেকে উঠে আসা, সে হঠাৎ বিজেপিতে যোগদান করে গেল। কোথায়? শঙ্কর ঘোষকে নিয়ে তো আলোচনা হয়নি, না হয়েছে কি? হয়নি। তাহলে এই যে বারংবার সিপিএমের যে যারা নেতা নেত্রীরা ছিলেন, তারা অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বা বিজেপিতে চলে গেছেন, কিন্তু গত সাম্প্রতিক কয়েকটা দিন আমরা যেভাবে দেখছি যে প্রতিকুর রহমান কোথায় যাবেন, এবং প্রতিকুর রহমান, সত্যি কথা বলতে কি, বাম রাজনীতিতে বলো বা বাংলার রাজনীতিতে বলো, প্রতিকুর রহমানকে কজন চেনে, এবং প্রতিকুর রহমানের পাড়াতে কতজন প্রতিকুর রহমানকে চেনে, সেটা নিয়েও একটা সংশয় আছে। হতে পারে তিনি সুবক্তা, তিনি ভালো একেবারে লোয়ার ক্লাস থেকে তিনি উঠে এসছেন, সে ভালো সুবক্তা হতে পারে, এবং বাম রাজনীতিতে তার যথেষ্ট একটা প্রভাব ছিল। কিন্তু প্রতিকুর রহমান এমন কোনো ব্যক্তি না, সমীর পুতুতুণ্ডু বা সৈফুদ্দিন চৌধুরীর মতো রাজ্য বিধানসভায় বা লোকসভার অন্দরেতে সে এখনো গিয়ে পৌঁছয়নি। কিন্তু প্রতিকুর রহমানকে নিয়ে যে ধরনের চর্চা চলছে, এবং সর্বোপরি মোহাম্মদ সেলিমকে নিয়ে, মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে বৈঠক করবে কি আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সাথে বৈঠক করবে, এই বৈঠক করুক না করুক সেটা কুণাল ঘোষের কি যায় আসে? একদম। কিন্তু প্রতিবারেই দেখছি যে ঠিক কোথাও না কোথাও সিপিএমের গন্ধ আজও শুকে বেড়াচ্ছে। আজকে মজিদ মাস্টার কথা নাম শুনলে একসময় বাগে গরুতে জল খেত, সেই মজিদ মাস্টারও এখন তাহলে তৃণমূলের হয়ে কথা বলছে। তাহলে কেন কুণালবাবু, কেন মজিদ মাস্টারের প্রসঙ্গ, কেন মজিদ মাস্টারের যদি ইতিহাস দেখা যায়, বা এই যে রেজ্জাক মোল্লা, এদের যদি ইতিহাস ঘাঁটা যায়, কোথায়? সেই তাদের তো ইতিহাস নিয়ে কেউ কোনো আলোচনা করছে না। কেন তারা তৃণমূলে এলো, কেন তাদের তৃণমূল নিল? ফলে এই যে নামগুলো উঠে আসছে, ঋতব্রত ব্যানার্জি, এই ঋতব্রত সিপিএমের একেবারে কি বলবো, মানে সুবক্তা শুধু নয়, তাকে বুদ্ধদেব ভট্টাচার্য এমনভাবে তাকে তৈরি করেছিল, সেই ঋতব্রত তৃণমূল কংগ্রেসে চলে গেল, তৃণমূল কংগ্রেসে গিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে গেল। তাহলে প্রতিটা রাজনৈতিক দলে এপাশ ওপাশ আছেই। এটা হচ্ছে মরশুমের সেই প্লেয়ারদের সই করার মতো। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং বছরে তারা প্রতিটা টুর্নামেন্ট খেলবে,
কোন দলে কে যাবে না যাবে, তাদের ব্যক্তিগত বাংলার পছন্দ। রাজনীতি কেন, ভারতবর্ষের রাজনীতিতে এই বদলা বদলিটা চলেই। এটার মধ্যে নতুন কিছু নেই, রাজনীতিতেও এটা চলে। কিন্তু সিপিএমকে নিয়ে এত চর্চা কেন? আজকে মোহাম্মদ সেলিম কি বললেন, আজকে মোহাম্মদ সেলিম কি করলেন, মোহাম্মদ সেলিম সকালবেলা চা খেলেন কিনা, তাই তো। যদি না খান তাহলে কেন খেলেন না, এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা। এবং শুধু তাই নয়, আজকে হুমায়ুন কবির সে একটা দল করেছে, সে যাই করুক, তাকে ভোট তো মানুষই দেবে, মানুষ দেবে। কিন্তু সেই তৃণমূল হুমায়ুন সরকার তো দেবে না, না। সেই হুমায়ুন কবিরের সাথে মোহাম্মদ সেলিম কেন বৈঠক করলেন, কেন নিউ টাউনের হোটেলে গেলেন, কেন কুণাল ঘোষের বাড়ির সামনে মিটিং করলেন না, কেন তৃণমূল ভবনের সামনে গিয়ে মিটিং করলেন না, তাই তো। এইটা তো কোনো আলোচনা নয়। আলোচনার বিষয় তাহলে হতে পারে না, সারাদিনে অনেক ইস্যু রয়েছে এখন হ্যাঁ, এই মুহূর্তে। সারাদিনে অনেক আলোচনা রয়েছে। এসআইআর নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, কোথায় এসআইআর নিয়ে তো এত আলোচনা করছেন না। এই রাজ্যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অ্যাক্টিভলি কাজ করছে, কুণাল ঘোষ কেন করছেন না? কেন করছেন না, কেন এসআইআর নিয়ে এত কথা বলছেন না, আজকে এত মানুষের নাম বাচ্চা বলে। কিন্তু সেই ঘুরে ফিরে এসে মানে যত দোষ নন্দ ঘোষ। অর্থাৎ সিপিএমকে ভয় পাওয়ার একটাই কারণ, 34 বছরের সিপিএম কি করে গেছে আজকে সেটা ইতিহাস। 2011 সালের পর থেকে সিপিএম এ রাজ্যের পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভায় কোথাও খাতা খুলতে পারেনি। যদিও কোথাও খাতা খুলে থাকে, প্রশাসনিক স্তরে তারা কোনো দায়িত্বে নেই। তাহলে সেই সিপিএমকে নিয়ে এত তৃণমূলে মাথা ব্যথা কেন? আজকে সেই সিপিএমকে নিয়ে তৃণমূল এত আলোচনা কেন? কারণ যে আলোচনাটা মানুষ এত সময় পর্যন্ত দেখে আসছিল যে এই এসআইআরকে নিয়ে তৃণমূল বিজেপি, তৃণমূল বিজেপি, তৃণমূল, আরজি করেও দেখেছি, আরজি করেও তৃণমূল বিজেপি, সিপিএম প্রথমে ছিল, পরবর্তী সেটা সাদা হয়ে গেছে, সেই তৃণমূল বিজেপি, সেই তৃণমূল বিজেপি। কিন্তু এই তৃণমূল বিজেপির মাঝখানে সিপিএম যেন কোথা থেকে মাঝপথে ওই সরু গলি দিয়ে ঢুকে পড়েছে। সুচিতা, একটা বিষয় একটুখানি জানতে চাইবো, এই যে এই মুহূর্তে তৃণমূল এত সিপিএম কে নিয়ে আলোচনা করছে, ভোটের আগে তৃণমূলের হাত ধরেই, তৃণমূলের সৌজন্যেই সিপিএম বাড়তি ফুটেজ পাচ্ছে না? পাচ্ছে তো আলোচনা। কারণ এই মুহূর্তে তৃণমূল আলোচনায় আছে, তার একটাই কারণ সিপিএম। তৃণমূল যদি আলোচনা বা ওদের একটা যদি মানে একেবারে ফ্রন্ট ফুটে এই সময় আসছে, শুধুমাত্র একটাই কারণে সিপিএমের সমালোচনা করে যাচ্ছে। এবং দেখো, প্রতিটা যারা এই ইউটিউবার বলো বা ডিজিটাল প্ল্যাটফর্ম বলো বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখো বা খবরের কাগজে দেখো, সব সময় দেখবে আলোচনা বিষয় তৃণমূল কি বলল, সিপিএম কি বলল, মোহাম্মদ সেলিম কি বলল, মোহাম্মদ সেলিম এই প্রতিকুল রহমানকে নিয়ে আলাদা করে কিছু বলল কিনা, কেন সাংবাদিক সম্মেলনে রিপোর্টারদের প্রশ্নের উত্তর দিলে না। আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু সেই সিপিএম। সে প্রতিটা কাগজ, আজকে সকালবেলা যতগুলো কাগজ আছে, যতগুলো দৈনিক আছে, প্রতিটা দৈনিকে কিন্তু জায়গা পেয়েছে প্রতিকুল রহমান তৃণমূলে যাচ্ছে। অর্থাৎ তৃণমূল আর সিপিএম, আসলে ভয়টা সায়ন্তিকা ওখানে নয়, তাহলে ভয়টা কোথায়? ভয়টা কিন্তু পাচ্ছে তৃণমূল এবং বিজেপি অন্য জায়গায়। আজকে তুমি দেখো যে ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকারের এই দুটো সময়, যদিও বামেদের সেটা ঐতিহাসিক ভুল কিনা, যা কি ভুল ছিল, কেন এটা করলো, সেটা নিয়ে জোর চর্চা হতেই পারে। এই চর্চা সারা জীবন থাকবে। কারণ যেভাবে এই বামেরা ইউপিএ 2 থেকে যে ইস্যুতে বেরিয়ে এসেছিল, সেটা কিন্তু মানুষ একেবারে মেনে নিতে পারে। হতে পারে সিপিএমের নিচুতলার কর্মী সমর্থকদের তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, সেইটা কিন্তু অনেকটা এফেক্টিভ হিসাবে 2011 সালের ভোটে পড়েছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আজকে তৃণমূলের মধ্যে দেখো, তৃণমূলের নিচুতলা কর্মীদের মধ্যে সেই ঐক্যত্ব আজকে তৈরি হয়নি। আজকে পাড়ার প্রতিটা জায়গায় তুমি দেখো, একটা প্রমোটিংয়ের ক্ষেত্রে দেখো, তোমার বাড়িতে যখন কোনো রিপেয়ার করতে যাবে, হঠাৎ দেখবে শাসক দলের কেউ একটা এসে উপস্থিত বললো, কার অনুমতি নিয়ে আপনি এটা করছেন, কার একদমই তাই, আপনি কি অনুমতি নিয়েছেন, আপনি কি কাউন্সিলরকে জানিয়েছেন, আপনি কেন এটা করছেন, আপনার ছাদ ফেটে গেছে, আপনি কেন ছাদটা সারাচ্ছেন, কেন আপনি প্রয়োজনীয় জিনিস অন্য জায়গা থেকে নেবেন, তাহলে পাড়ার ছেলেরা কোথায় যাবে। এইটা যেই জায়গাটা কিন্তু ঠিক একইভাবে সিপিএমেরও তৈরি হয়েছিল। সিপিএম লোকের বাড়ির রান্নাঘরে ঢুকে গিয়েছিল। আজকে ভাই ভাইয়ের লড়াই, আজকে বৌদিতে লড়াই, মায়ের সাথে ছেলের লড়াই, প্রতিটা জায়গা কিন্তু সেই পার্টি অফিসে চলে, সবের মধ্যে মাথা গলিয়ে দিয়েছিল, পার্টি অফিস পর্যন্ত চলে, অর্থাৎ ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে ফেলেছিল। কিন্তু তার খেসারত আজকে সিপিএমকে দিতে হয়েছে। কিন্তু ঠিক ওই পথেই চলছে কিন্তু আজকে শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আরও যারা নেত্রী রয়েছে, নেতা রয়েছে,
তাদের জন্য নয়, এমন কিছু নেতা নেত্রী রয়েছে যাদের অঙ্গুলি হিলনে কিন্তু এরা সেটা করে যাচ্ছে এবং বারবারন্ত একেবারে চোখে পড়ার মতন। একদমই। কিন্তু সেই জায়গা থেকে তৃণমূলের সমালোচনা নেই। আজকে তৃণমূলকে বলতে হয় নবীন এবং প্রবীণ। আজকে নবীন প্রবীণের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, আজকে ভোট এলেই প্রবীণদেরকে খোঁজে। তাহলে নিজেদের দলের মধ্যে এত কিছু থাকা সত্ত্বেও সেই তৃণমূল, যে প্রসঙ্গতে আমি ছিলাম, ইউপিএ সরকার এবং ইউপিএ সরকারের 2, এবং যেখানে বামেদের সাথে একটা সখ্যতা রেখে সেই দুটো সরকার চলেছিল, মাঝপথে যদিও বামেদের চলে যেতে হয়েছিল, কারণ পরমাণু চুক্তি এটা খায় না মাথায় মাখে, আজও মানুষের কাছে স্পষ্ট নয়। ফলে এই যে বামেদের যে দুটো সরকার চলেছিল, ইউপিএ 1 এবং 2, সেই সময় মোদি বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিভাবে সেভাবে হুল ফোটাতে পারেনি, অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই সময় কেন্দ্রের বিজেপি হোক, এ রাজ্যের তৃণমূল হোক, কোনোভাবে হুল ফোটাতে পারেনি। আজকে তারা তৃণমূল সিপিএম যখন ভেঙে খান খান হয়ে গেছে, সেই সময় হুল ফোটাতে কিন্তু সুবিধা হচ্ছে এবং এরা ভয় পাচ্ছে যদি আগামীতে সিপিএম কোনোভাবে ফিরে আসে বা বামেরা ফিরে আসে, তাতে কিন্তু এ রাজ্যে শুধু নয়, দিল্লিতে, অর্থাৎ এ রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং দিল্লিতে বিজেপি কতটা সমস্যার মধ্যে পড়বে এবং কতটা তাদের সমস্যায় পড়তে হতে পারে, তারা কিন্তু হাড়ে হাড়ে জানে এবং হাড়ে হাড়ে চেনে জানে বলেই আজকে বামেদের যে কটা রাজ্য ছিল, আজকে কেরল বলো, আজকে পশ্চিমবঙ্গ বলো, প্রতিটা জায়গায় কিন্তু বামেদেরকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করছে। কারণ বামেরা যদি থাকে তাহলে কিন্তু এই নরেন্দ্র মোদীর ঔদ্ধত্য, এই রাজ্যের শাসক দলের যে ঔদ্ধত্য দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু আর দেখতে পাওয়া যাবে না। তাই বামেরা যাতে কোনোভাবেই ফ্রন্ট ফুটে না আসতে পারে, সেই কারণে প্রথমেই তার গলাটা চিপে ধরো এবং গলাটা চিপে ধরো, এমন কিছু নিয়ে গলাটা চিপে ধরো তাতে তারা এর বাইরে, অর্থাৎ এই আলিমুদ্দিন এবং বামেদের বাইরে তারা যাতে কোনোভাবে বেরোতে না পারে। এবং যে কারণেই সর্বক্ষণ দেখবে তুমি সিপিএমকে নিয়ে একের পর এক আলোচনা সমালোচনা, সিপিএমের কোন আইনজীবী কি করেছেন, সিপিএমের কোন নেতা কি করেছেন, এই সব আলোচনা চলছে। কিন্তু একবারও এই আলোচনা দরকারই নেই, একদমই। এই আলোচনা হওয়ার থেকে এ রাজ্যের উন্নয়নমূলক কাজ কি হতে পারে, আগামী 5 বছরে যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে বা বিজেপি ক্ষমতায় আসে, তারা মানুষের জন্য কি করবেন, এই সব আলোচনার কোনো ব্যাপার নেই। সকালে ঘুম থেকে উঠেই মানে এই যে সিপিএমকে মানে গালাগাল দিতে শুরু করে দিল, সেটা কিন্তু সারাদিন ধরে চলছে। সকাল সন্ধ্যে রাত যতক্ষণ না ঘুমোতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিপিএমকে যত রকমভাবে সে কুৎসা করা যায়, সমস্ত কুৎসা কিন্তু শাসক দল করে যাচ্ছে। তার একটাই কারণ, আজকে সিপিএম শূন্য হলেও সিপিএম কিন্তু তৃণমূলের কাছে অবশ্যই জল বিচুটির মতোই। যদি লেগে যায় তাহলে তার পরিণতি কি হতে পারে তৃণমূল একেবারে বুঝে গিয়েছে। তাই সিপিএমকে কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না। আজকে সিপিএমের শাখা সংগঠনগুলো তারা কাজ করছে, কোথাও 10 জন 5 জন করে মিছিল করছে, কিন্তু সেই মিছিল দেখেও তৃণমূল আজও ভয় পায়। এই জায়গায় আমি একটা তোমার কাছে জিনিস জানতে খুব ইচ্ছা করছি, যে তুমি বললে যে সিপিএম একেবারে তৃণমূলের কাছে জল বিছুটি সম। দেখো, আমরা যখন এই কথা বলছি, প্রতিকুর রহমান তিনি কিন্তু তার এখনো প্রতিকুরের প্রতীক বদল হয়নি। কিন্তু যদি জল্পনা সত্যি হয় তাহলে প্রতিকুরের প্রতীক বদল হয়ে যায়, সেক্ষেত্রে এই জল বিছুটিকে কোনো রকমই ছেড়ে যেতে না রাখা হয়, এই জল বিছুটি যাতে বিজেপিতে গিয়ে শক্তি বাড়িয়ে আরও চুলকানি যাতে সৃষ্টি না করে, তাই জন্যই কি তড়িঘড়ি, যদি প্রতিকুর রহমান টিএমসিতে আসে, তাই জন্যই কি তড়িঘড়ি প্রতিকুরের সম্মতি? মানে আমি যেটা জানতে চাইছি, প্রতিকুর রহমান এমন কেউ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই না করলে প্রতিকুর রহমানকে নিয়ে এত কথা হয়তো হতো না। তাহলে প্রতিকুর রহমানকে যদি টিএমসিতে নেওয়া হয়, তাহলে তার কারণটা কি হতে পারে? দেখো, প্রথমেই আগে যেটা বলার দরকার, দর্শকদের আমরা এটাই বলতে চাই যে প্রতিষ্ঠানের থেকে ব্যক্তি বড় নয়, ব্যক্তির থেকে প্রতিষ্ঠান বড়। আজকে আমি আবারও বলছি, আজকে সৈফুদ্দিন চৌধুরী, সমীর পুততুন্ডু বা এই যে চাষার বেটা নিজেকে মনে বলতেন সেই রেজ্জাক মোল্লা বা এই যে শঙ্কর ঘোষ, সিপিএম থেকে অনেক চলে গেছে, সিপিএম থেকে অনেক চলে গেছে, আরও হয়তো যাবে। এতে সিপিএমের কিছু বা বামেদের কিছু যায় আসে না।
সিপিএম এর বিকল্প সিপিএমই, বামেদের বিকল্প বামেরাই। একদম আজকে কে দল থেকে ছেড়ে চলে গেল, কে অন্য দলে যুক্ত হলো, সেই দলটা কোনোদিন মুছে যায় না, মুছে যেতে পারে না। কারণ ব্যক্তি রাজনীতি আর প্রতিষ্ঠান রাজনীতি দুটো এক নয়। একদমই এক আজকে নয়। প্রতিকুর রহমান যদি চলেও যায় তাতে সিপিএম এর কিছু যায় আসে না। আজকে সৃজন ভট্টাচার্য হোক বা সায়ন ব্যানার্জি হোক সিপিএম থেকে চলে যেতে পারে, তাতে সিপিএম এর কিছু যায় আসে না। সিপিএম এর নামটা মানুষের মন থেকে মুছে যাবে না, যায়নি এবং যাবেও না। ফলে ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড়। আজকে প্রতিকুর রহমান, তার সমস্যা হয়েছে, দলের অভ্যন্তরে এ বিষয় নিয়ে আলোচনা হতে পারত, তাই তো। আজকে হয় না। আজকে তাহলে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি কেন তৈরি করে? তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি নেই, তৃণমূলের নেতারা সাসপেন্ড হয় না। আজকে তো দেখছি আজকে দু প্রান্তের, একদিকে যদি আমরা ভাঙড়ের দিকে তাকাই, হুম, সেই ভাঙড়ে একজন সাসপেন্ডেড নেতা হুম, আরাবুল ইসলাম, হুম, আর একজন সাসপেন্ডেড ডাক্তার শান্তনু সেন, হুম, তিনিও তো সাসপেন্ড হয়েছেন। একদম সাসপেন্ড হয়েছে মানে কি? দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তো, তার মানে শৃঙ্খলা রক্ষা কমিটি থাকবে, তাদের সামনেই তো তাদের আলোচনা হবে, বিশ্লেষণ হবে, তবে তো কি ব্যবস্থাপনা। সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? ঠিক কথা। আজকে প্রতিকুর রহমান, তার ইচ্ছে ছিল, তার মনে বাসনা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। জায়গা নেই। যদি আমি সিপিএম নাই করি, আমি ঘরে বসে যাব। হ্যাঁ, আমি যদি সিপিএমটা না করি, তাহলে আমি ঘরে বসে যাব। আমি ঘরে বসে গেলাম না, আমি তৃণমূলে গিয়ে একদম। নাম লিখে আর পেলাম। ঠিক ভোটের আগেই এই দমবন্ধ, একদমই তাই। ভোটের আগেই কাজ করতে একদমই পারছি না, তাই। ভোটের আগেই মোহাম্মদ সেলিম আমাকে একদম। এটা বলেছে, একদম চেনা ছক। হ্যাঁ, এই যে চেনাছক। কদিন আগে তুমি দেখো, এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা, হুম, বিধানসভায় সব থেকে আলোচ্য বিষয় ছিল এই বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বারবার বলেছেন যে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সাথে আলাদা করে দাও, হুম, ওটা আলাদা একটা রাজ্য হিসাবে চাইছিল। আজকে সেই বিষ্ণুপ্রসাদ শর্মা গড়গড় করে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল। একদম। তাহলে তোমার যে এতদিন ধরে যে লড়াইটা, তাহলে তুমি তৃণমূলে গেলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ করে নিতে হ্যাঁ, পারবে। এবং আজকে প্রতিকুর রহমান তিনি যদি তৃণমূলে যান, তাহলে তিনি সেই তৃণমূলে গিয়ে একের পর এক তারা প্রশ্ন করতে পারবেন। যে যে জায়গাগুলো তিনি সিপিএম এ পাননি, যে ক্ষোভ নিয়ে তিনি সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিলেন, তাহলে সেই জায়গা তিনি তৃণমূলে পাবেন বলে তাহলে আশা করছেন। কোনো অদ্ভুত একটা সম্ভাবনাই নেই, যুক্তি। কোনো সম্ভাবনাই নেই। এ রাজ্যের শেষ কথা মুখ্যমন্ত্রী মমতা একদম। বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদম। তার ওপরে কথা বলার এখনো পর্যন্ত কেউ নেই। আমরা এটাও শুনেছি যে তিনি হচ্ছেন যা বলার শেষটা একদম। তিনিই বলবেন, যে যত বড়ই লিডার হোক না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর কথা বলার অধিকার কারণ নেই। হুম, এখানে বিরোধীরা বারবার বলে পোস্ট একটাই, বাকি সব ল্যাম্পপোস্ট। একদম। তাহলে এই কথাটা এলো কোথা থেকে? তাহলে সেখানে প্রতিকূল সিপিএমে, যে সিপিএমে কিছু নেই, সেখানে কথা বলতে পারলো না, ও তৃণমূলে গিয়ে প্রশ্ন তুলবে। আর তাকে সেই জায়গা দেওয়া হবে। ফলে- হাস্যকর যুক্তি। ফলে এটা একেবারে স্পষ্ট, সিপিএমকে কোনোভাবেই বা বামেদের কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। তারা যদি বাড়তে থাকে তাহলে সমস্যায় পড়বে তৃণমূল এবং একদম। বিজেপি। তাই কোনোভাবেই তাদেরকে বাড়তে দেওয়া যাবে না। একদমই। কারণ সিপিএম যখন বাড়তে যাওয়ার চেষ্টা করছে, আজকে যদি আমরা নওশাদ সিদ্দিকীর সাথে বা হুমায়ুন কবিরের সাথে সিপিএমের জোট হোক, হুম, যদি জোট হয়ে সেই জোট যদি সরকার গঠনের দিকে এগোয়, হুম। তাতে কিন্তু লাভবান হবে না, বরং ক্ষতি হবে একদম। তৃণমূলের। অস্বীকার করার কোনো জায়গা ফলে নেই। সিপিএমকে আটকাতে যেন তেন প্রকারণে যা ইচ্ছে তাই বলে যাও, তাই বলে তাতে যাও। কোনো সমস্যা নেই। আজকে মোহাম্মদ সেলিম কি বললেন, মোহাম্মদ সেলিম কি খাচ্ছেন, বিমান বসু কি বললেন, আলিমুদ্দিন কি ভাবছে, কিন্তু প্রশ্ন কিন্তু একটা জায়গায় আসছে, একদম। যে ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড়। হুম। আজকে প্রতিকুর রহমান হোক বা অন্যান্য যাদের নাম শোনা যাচ্ছে, সেই নামগুলোর মধ্যে সব নামগুলো যদি আজকে সিপিএম ছেড়ে তারা অন্য দলে চলে যায়, তাতে সিপিএমের কিছু যায় আসে না। সিপিএম নামটাই হচ্ছে যথেষ্ট। কারণ একটাই, সিপিএম হচ্ছে একটা প্রতিষ্ঠান। সিপিএম একটা প্রতিষ্ঠান, একদমই। তাই সেই প্রতিষ্ঠান থেকে যে কেউ আসতে পারে, যে কেউ চলে যেতে পারবে। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে একটা ফেসবুক পোস্টে যে এই কুণাল ঘোষ নাকি কোনো এক সময় সিপিএমের ওই এজি মেম্বারশিপ জন্য আবেদন জানিয়েছিলেন। তো যাই হোক, সেটা তার সত্যতা যাচাই করা হয়নি, যদিও মানে স্ক্রল করতে করতে হঠাৎ দেখছিলাম আসছিল, তা সেখানে ওইটা দেখলাম। সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু প্রশ্ন তো থেকে যায়। আজকে কুণাল ঘোষ যখন ব্যাকফুটে চলে গেছিল, কুণাল ঘোষ এই সারদা কাণ্ডের পরে যেভাবে ব্যাকফুটে চলে গেছিল, অবশ্যই তার মতন একজন
মানে ভালো সাংবাদিক, দক্ষ সাংবাদিক এবং একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কামব্যাক করেছেন, এর মধ্যে কোনো প্রশ্ন আসতে পারে না। কিন্তু সেই সময়, যে সময় কুণাল ঘোষের সাথে শাসক দল তৃণমূল কংগ্রেসের বা সরকারের সাথে একটা তুমুল একটা দ্বন্দ্ব পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন কিন্তু কোথাও না কোথাও বামেদের সাথে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিল। এবং আমরা দেখেছি যে সৌমেন মিত্রর রক্তদান শিবিরেও আমরা দেখেছিলাম কুণাল ঘোষকে যেতে। তাই স্বাভাবিকভাবেই রাজনীতিতে অনেক কিছু হতে পারে, রাজনীতিতে অনেক কিছু হওয়ার থাকে, কিন্তু সিপিএমই থাকবে, বামই থাকবে। সেখান থেকে কে গেল কে এলো তাতে সিপিএম এর কিছু যায় আসে না। সিপিএম এর নিজস্ব যে পকেট বোর্ড রয়েছে, সেই পকেট বোর্ড সিপিএম ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে দেবে না। তাই যে যাচ্ছে যাবে, যে আসার সে আসবে। এখানে মোহাম্মদ সেলিম তিনি একটা পদে রয়েছেন, বিমান বসু তিনিও একটা পদে রয়েছেন, কিন্তু মনে রাখতে হবে সেই দলটার নাম সিপিএম। এখানে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান, দলটাই হচ্ছে বড়। তাই প্রতিকুর রহমানের মতো হাজারো প্রতিকুর রহমান আসতেও পারে, যেতেও পারে। ওই যে নামগুলো বলে দিলাম, রেজ্জাক মোল্লা, মজিদ মাস্টার, সৈফুদ্দিন চৌধুরী, একের পর এক নাম, যে না অনেক নাম আছে, সেই নামগুলো হয়তো উঠে আসছে না। ফলে অনেক নাম রয়েছে যে নামের ভিড়ে প্রতিকুর রহমানও একদিন সেই ভিড়ে হারিয়ে যাবে। এবং ভিড়ে হারিয়ে যাবে প্রতিকুর রহমান, কিন্তু ভিড়ে হারিয়ে যাবে না কিন্তু সিপিএম। তাই চুলকানি তো হবেই, কারণ একেবারে ধুয়ে মুছে সাফ করে দিলেও নামটা সাফ করে দিতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। ঠিক কথা। অর্থাৎ দারুণভাবে একটা আলোচনা হচ্ছিল, এবং আমরা আমাদের এই অ্যাকশন রিঅ্যাকশনের এই আলোচনার, আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি। অর্থাৎ একটা বিষয় কিন্তু স্পষ্ট, যে কেন তৃণমূলের কাছে সিপিএম জল বিছুটি সম হয়ে গিয়েছে। কেন রাজ্যের শাসন ক্ষমতায় থেকেও হয়তো 26-এর নির্বাচনে আবারও এই তৃণমূল সরকারই ক্ষমতায় আসবে, কিন্তু তারপরেও তৃণমূলকে ভয় পেতে হচ্ছে এমন একটা দলকে, যে দলটার কোনো অস্তিত্ব নেই। হয়তো এই নির্বাচনেও এই দলটা এই গোটা রাজ্যে 294টার মধ্যে একটা আসনও পাবে না, বা ভাগ্য ভালো থাকলে 1 থেকে 2, তাতে কোনো কিচ্ছু বদল ঘটবে না। কিন্তু তারপরেও তৃণমূল সরকারকে মাথা ঘামাতে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। সিপিএম কি করলো, সিপিএম কি বললো, সিপিএম কি খেলো, সিপিএম কে থাকলো, কে থাকলো না, বিজেপি কি বললো প্রাধান্য পাচ্ছে না। এটাই রাজ্য রাজনীতি, কখন কাকে কোথায় উঠিয়ে দেয় আর কাকে কোথায় নামিয়ে দেয়। ওই সাপলুডোর যে বোর্ড হয় না, সেই বোর্ডের মতো সাপের মুখে গুটিটা পড়ে গেলেই মুশকিল। আপনাদের কি মনে হয় সত্যিই কি তৃণমূল ভয় পাচ্ছে সিপিএমকে? সিপিএম কি জল বিছুটির মতোই হয়ে গিয়েছে তৃণমূলের কাছে? জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্টে। আর অ্যাকশন রিঅ্যাকশনে চোখ থাক, অ্যাকশন রিঅ্যাকশনে নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আমরা। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।